শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় বিরোধীদের হতাশা, ক্লান্তি নাকি সরকারের অস্বস্তি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আমাদের সাথে রয়েছেন এএফপির ব্যুরো চিফ জনাব শফিকুল আলম। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব তানভীর শাকিল জয়। প্রথমেই শেখ রবিউল আলম আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় বিরোধীদের হতাশা, ক্লান্তি নাকি সরকারের অস্বস্তি। সঙ্গত কারণেই আমাদের আজকের এই বিষয়ের অবতারণা। সরকার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকেই একটি অনুষ্ঠানে বলেছেন যে বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ। কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন। বিএনপির মুখে আসলে আন্দোলনের কথাটা সে অর্থে শোভা পায় না। আরও বেশ কিছু কথা উনি বলেছেন। আমরা এই কথা দিয়ে যদি আলোচনাটি শুরু করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুই সহ আলোচক এবং এই মুহূর্তে যারা এটিএন বাংলার সাথে যুক্ত আছেন। ওবায়দুল কাদের সাহেব একজন রাজনীতিক, কিন্তু যে সমস্ত বক্তব্য ইদানিং দিচ্ছেন তার মধ্যে রাজনীতি কতটুকু আছে আর বিশ্লেষণের কতটুকু প্রয়োজন আছে সেটাও প্রশ্নের দাবি রাখে আর কি। অনর্গল বলছেন, যেভাবে মনে করছেন সেভাবে বলছেন, জাতীয় গুরুত্ব বহন করেন না, রাজনীতির গুরুত্ব বহন করেন, এরকম বক্তব্য দিচ্ছেন। আপনার শিরোনামের শেষ অংশে আছে যে অস্বস্তি আছে সরকারের, সেটারও অংশ এটা। মানে আপনার শিরোনামের সাথে এটা মিলবে। অস্বস্তি আছে, আতঙ্ক আছে, জনরোষের মধ্যে আছে। নির্বাচনের নামে প্রহসন করে একটা সরকার গঠন করলো, সেই সরকার তো একেবারে জনরায়ের প্রতিফলন নয়, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অব্যাহত ক্ষমতায় থাকার একটা অপচেষ্টা মাত্র। এবং সেই ধরনের একটা সরকারের দায়িত্বশীল নেতা এবং মন্ত্রীরা এভাবেই বলেন। ওবায়দুল কাদের তার ব্যতিক্রম না, তার থেকে বেরিয়ে আসতে পারেনি আওয়ামী লীগ ওই চরিত্রের থেকে। বিএনপির নেতাকর্মীরা হতাশ নয়, ঐক্যবদ্ধ, লক্ষ্য অটুট। গণতন্ত্র, ভোটের অধিকার, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। দেশ এবং দেশের জনগণের স্বার্থ আগে। অর্থাৎ সেই লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে, ক্লান্তি নেই। 17 বছর ধরে আন্দোলন করছে, সংগ্রাম করছে, জীবন দিচ্ছে, ঝুঁকি নিচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, সাজা হচ্ছে, তাই তো, রক্ত ঝরাচ্ছে। তারপরও কিন্তু সেই লক্ষ্যে তারা অটুট রয়েছে। অর্থাৎ গণতন্ত্র উদ্ধারের একটা বা গণতন্ত্রকে ফিরিয়ে আনার একটা দায়িত্ব পড়েছে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি। এবং সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে, বিএনপির নেতৃবৃন্দ কাজ করছে, কর্মীরা আছে। উনি তো বলছেন যে লন্ডনে বসে যে নেতৃত্ব কিংবা রিমোট কন্ট্রোলের নেতৃত্ব, সেটি দিয়ে আসলে যে সফলতা হয় না সেই প্রমাণ ইতিমধ্যে হয়ে গেছে। না না, সেটাই তো সফল হয়েছে। সেই নেতৃত্ব সফল হয়ে হচ্ছে বিধায় তো দল ঐক্যবদ্ধ। সেই নেতৃত্ব সফল হয়েছে বিধায় 95% লোক বিএনপির নেতৃত্বে ভোট বর্জন করেছে, সরকার ব্যালট নিয়ে গিয়েছে। আর আমরা লিফলেট নিয়ে গিয়েছি। কমিশনের হিসাব তো 40%। সেটা তো সরকার যেভাবে চেয়েছে কমিশন সেভাবে তার উপস্থিতির জানান দিয়েছে, এটা তো ঠিক। আবার টিআইবি বলেছে না যে 51% কেন্দ্র দখল করে ভোট হয়েছে, জাল ভোট হয়েছে, আপনার ব্যালট বাক্স ভরা হয়েছে। 51% কেন্দ্রের আপনার রিপোর্ট আসছে না। এবং যে নির্বাচন হয়েছে নিজেদের মধ্যে ভাগাভাগি নির্বাচন হয়েছে। কালকেই তো দেখলাম মনে হয় আপনার রাউজানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছে যে নৌকা মার্কার প্রার্থী নাম বলে বলছে এমপিকে উইন করানোর জন্য এমন কোনো অপকর্ম নাই যা করি নাই, কিন্তু উপজেলা নির্বাচনে অপকর্মটা করতে চাচ্ছি না। প্রত্যক্ষভাবে বলেছেন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওই উপজেলা। কি না করেছে আওয়ামী লীগ? এটা দেখানো ভোট, জনগণের দেওয়া ভোট না। অথবা ধরেন আওয়ামী লীগের বন্ধুদের দিয়ে দেওয়া ভোট, অথবা নির্বাচন কমিশনের দেখানো ভোট। আপনি যদি ওই জায়গায় যান, ঢাকা শহরে পরিবর্তন করতে হলে তো ভোট বাদে কোনো বিকল্প পথ নেই। কি করবার ছিল আওয়ামী লীগের? না, আওয়ামী লীগের পথটা তো রুদ্ধ করেছে সে। আপনি জনগণ ভোট দেবে না, অন্যান্য রাজনৈতিক দল অংশ নেবে না, প্রার্থীরা সমান সুযোগ পাবে না, ভোটের ফলাফল আগের থেকে নির্ধারিত। আপনি আসন ভাগ করে দিচ্ছেন, বিরোধী দলকে, নিজের অনুগত যারা আছে তাদেরকে, নিজের দলকে, স্বতন্ত্র প্রার্থীকে। ইজিট ইলেকশন, সেটা আপনাকে করার দায়িত্ব দিয়েছে কে সংবিধান অনুসারে? সেটাও তো দেয়নি কেউ কাউকে। আপনি ক্ষমতায় বসে কেন এইগুলি করছেন? এটাই তো সমস্যা। আপনি যা করছেন, যে প্রক্রিয়ায় আপনি ইলেকশনটা করছেন, সেটাই তো সমস্যা বাংলাদেশের। তো সেই সংকট থেকে উত্তরণের জন্য আওয়ামী লীগ এগিয়ে আসলে ভালো। আর সেটি না হলে আমরা হতাশায় ক্লান্ত নয়, আমরা এটা প্রতিষ্ঠিত করে ছাড়বো। এই যে আমাদের নেতাকর্মীরা এখন প্রতিদিন দেখবেন
নির্বাচনের আগে 2 মাসের মধ্যে 2000-এর উপরে নেতাকর্মীকে সাজা দিয়ে দিয়েছেন। এখন সবাই আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে ভিতরে যাচ্ছে, তারপর আইনি প্রক্রিয়া অনুসরণ করে জামিন হওয়ার চেষ্টা করছে। কেউ আওয়ামী লীগে যোগ দিয়েছে নাকি? শত চেষ্টা করে দলের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করলেন, অনেককে লোভ দিয়ে এমপি হওয়ার আপনার কমিটমেন্ট করে ভাঙানোর চেষ্টা করলে পারলেন একজন শাহজাহান ওমর। সে আরও গুরুত্বপূর্ণ মামলায় ভিতরে ছিল, এক রাতে জামিন, পরের দিন নৌকা মার্কা, তারপরের দিন এমপি করে দিলেন। তো এই ইলেকশন। সেই জন্য বলছি যে আমরা হতাশ নয়, আমরা ক্লান্ত নয়, আমরা লক্ষ্যে অটুট। সেই লক্ষ্য হচ্ছে গণতন্ত্র, সেই লক্ষ্য হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি, সেই লক্ষ্য হচ্ছে জনকল্যাণের সরকার এবং জনকল্যাণের রাষ্ট্র। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সেই রাজনীতির সুবাতাস, সুশাসনের সুবাতাস বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার জন্য বিএনপি দায়িত্ব নিয়েছে। আপনি যে বললেন লন্ডনে থেকে, লন্ডনের চেয়ে আমি সফল নেতৃত্ব তো বাংলাদেশের ইতিহাসে দেখি না। যার আহ্বানের সাড়া দিয়ে 95 ভাগ মানুষ ভোট বর্জন করে, আর রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিবেন না, এই রকমের ভয়ভীতি দেখেও তো 5% মানুষকে কেন্দ্রে নিতে পারলেন না। তো আমরা সফল নেতৃত্ব সফল। হ্যাঁ, আওয়ামী লীগের নেতৃত্বের চরম ব্যর্থতা রয়েছে, কারণ আওয়ামী লীগ একসময় একটা স্বীকৃত রাজনৈতিক দল হয়েও এখন তাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে হচ্ছে। একটা গণতান্ত্রিক দল একসময়কার, সে এখন স্বৈরতন্ত্রে পরিণত হয়েছে এবং ফ্যাসিবাদী কায়েম করেছে। অর্থাৎ নেতৃত্বের ব্যর্থতা আওয়ামী লীগের, ওবায়দুল কাদের সাহেবদের। তারা এখন জনবিচ্ছিন্ন নেতৃত্ব এবং আওয়ামী লীগকে একটা পরিত্যক্ত রাজনৈতিক সংগঠনে পরিণত করেছে ওবায়দুল কাদের সাহেবদের মতো নেতারা। তানভীর শাকিল জয়ের কাছে যাব। জনাব তানভীর শাকিল জয়, এই যে বিভিন্ন কথা বলছেন, বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে নির্বাচনের মাত্র, জাতীয় নির্বাচনের ঠিক 3 মাসের মাথায় বা এই সময়টাতে এসে যখন বলা হয় যে বিএনপি ক্ষমতায় গেলে মানে দেশ রক্তে ভেসে যাবে, এবং যে কথাগুলো বলা হচ্ছে এগুলো কি মানে সরকারের কোনো ধরনের অস্বস্তি রয়েছে কিনা, সেই জায়গা থেকেই কি এই কথাগুলো আসছে কিনা, সেই প্রশ্ন তুলছেন শেখ রবিউল আলমরা। জি, ধন্যবাদ আপনাকে, সকল সম্মানিত আলোচক এবং সকল দর্শককে শুভেচ্ছা। 7ই জানুয়ারি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সফল নির্বাচনের পরে সরকার সব থেকে নিশ্চিন্ত অবস্থা পার করছেন। এখানে বিএনপি হতাশ কি হতাশ না, এটি আসলে ওনাদের বক্তব্যই উঠে আসে। গত 15 বছর ধরে ওনারা আন্দোলনই করে যাচ্ছেন এবং এখন বলছেন যে সরকার আতঙ্কে আছে, জনরোষে আছে, ওনাদের নাকি আন্দোলন অব্যাহত আছে। সুতরাং ওনাদের এই সকল বক্তব্যই প্রমাণ করে যে ওনারা কতটা হতাশাগ্রস্ত। এবং আপনাদের খেয়াল আছে যে কিছুদিন আগে ওনাদের স্থায়ী কমিটির একজন মানে শীর্ষস্থানীয় নেতা কিন্তু একটি সমাবেশে নিজেই বলেছিলেন যে রাজনৈতিক কৌশল বা সরকার এভাবে নির্বাচন, মানে সরকারের যে নির্বাচন হয়ে যাবে সেটি ওনারা বুঝতেই পারেননি। সুতরাং এই বক্তব্যগুলো কিন্তু আসলেই প্রমাণ করে যে ওনারা কতটা হতাশাগ্রস্ত। আর সরকারের তো আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সরকার আতঙ্কিত কেন হবে? 7ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 5মবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, টানা 4র্থবার প্রধানমন্ত্রী হয়েছেন। সরকার দেশ পরিচালনা করছে। সরকারের এখন প্রথম চিন্তা হলো যে বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং সারা বিশ্বে যুদ্ধ সহ বিভিন্ন পরিস্থিতির কারণে যে অস্থিরতা বিরাজ করছে, সেটিকে সামনে রেখে দেশের সার্বিক পরিস্থিতি কিভাবে স্থিতিশীল রাখা যায়, অর্থনীতি কিভাবে স্থিতিশীল রাখা যায়, উন্নয়নের গতিধারাকে কিভাবে অব্যাহত রাখা যায়, সরকার সেই বিষয়ে আমরা হলো বেশি মনোযোগী। এবং দল কিসে মনোযোগী? দল হলো সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে মনোযোগী। আপনাদের খেয়াল আছে, আপনারা হয়তো জানেন যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ওয়ার্কিং কমিটির মিটিং, সেই মিটিং এ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জোর দিয়েছেন যে নির্বাচন পরবর্তী সময় যেটি হয় যে নির্বাচনে একাধিক প্রার্থী থাকে, একজন বিজয়ী হন, একজন বিজয়ী হতে পারেন না, যার ফলে দলের মধ্যে অনেক সময় দূরত্ব তৈরি হয়। এই সার্বিক বিবেচনায় দলের মধ্যে সাংগঠনিক কাঠামোকে মজবুত করার জন্য, যে সকল জায়গায় সম্মেলন হয়নি সেখানে সম্মেলন করার জন্য এই কাজগুলোতে তিনি জোর দিয়েছেন। তার মানে কি? তার মানে আমরা সরকার মনোযোগী হচ্ছে দেশের উন্নয়ন এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে, দল মনোযোগী হলো দলের সাংগঠনিক ভিতকে মজবুত করার জন্য। সুতরাং এখানে অস্বস্তি বা আতঙ্ক এগুলো আসলে মানে বিএনপির যে বলে না যে মানুষ আর নিজেকে বুঝ দেয়, নিজেকে নিজে বুঝ দিতে চায়, নিজেকে নিজের নেতা কর্মীদের আশ্বস্ত করতে চায়, এরকম মানে মনোভাব থেকেই তারা এরকম কথা বলেন। আর এখানে নির্বাচনের কথা যে বলা হচ্ছে, যেখানে টিআইবির উদাহরণ ওনারা দিলেন, যে টিআইবি বিএনপির সরকারকে 2001 সাল থেকে সব থেকে দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে পরপর কিন্তু 5বার বিশ্ব চ্যাম্পিয়নের অভিধায়
অভিহিত করেছিল, ঠিক আছে? আজকে মিডিয়া কিন্তু নির্বাচন দেখেছে। হ্যাঁ, নির্বাচনে 40% ভোট পড়েছে না 38% পড়েছে না 35% পড়েছে, এটা নিয়ে ডিবেট হতে পারে। কিন্তু সেদিন যে ভোটারদের দীর্ঘ লাইন, মহিলাদের যে দীর্ঘ প্রতীক্ষা করে ভোট দেয়, সকল কিছু কিন্তু মিডিয়া এসেছে। কিন্তু ওনারা তো সেটি দেখবেন না, কারণ ওনাদের বক্তব্য অনুযায়ী বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সংবিধানে এমন কোথাও লেখা নাই যে বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আর ওনারা প্রতিবারই নির্বাচনকে বিতর্কিত করার জন্যই আসেন। 2014 সালে ওনারা নির্বাচন বর্জন করে হাজার হাজার মানুষকে পুড়িয়ে মারলেন। 2018 সালে নির্বাচন এসে যখন নির্বাচনে পরাজিত হলেন, তখন বিভিন্ন ধোঁয়া তুললেন যে এইভাবে নির্বাচন হয়েছে, ওইভাবে নির্বাচন হয়েছে। এবারও যখন ওনারা নির্বাচনে আসলেন না, এবং ওনারা কিন্তু দেখেন এই যে হুমকি ধামকি আতঙ্কের কথা বলা হয়, নির্বাচনের আগের কিছুদিন দেখেন আপনারা, 6 মাস 1 বছর দেখেন, ওনাদের দেশি বিদেশি বন্ধুদের সহায়তায় ওনাদের হুঙ্কারে মনে হচ্ছিল যে কালকেই সরকারের পতন হয়ে যাবে, দেশে কোনো নির্বাচনই হবে না। আজকে নির্বাচন পার হয়ে 3 মাস 3.5 মাস চলে গেছে কিন্তু, এবং সরকার একটি স্টেবল সরকার, এবং ওনাদের যারা বন্ধু ছিলেন, তথাকথিত বন্ধু ছিলেন, তারাই কিন্তু এখন সরকারের সাথে বন্ধুত্ব করার জন্য খুবই আগ্রহী, সেই সকল রাষ্ট্রগুলো। সুতরাং আমাদের মধ্যে আতঙ্কের কোনো প্রশ্নই নেই, বরং আমরা সরকার আরো ভালোভাবে কিভাবে দেশ পরিচালনা করা যায় এবং দল তাকে কিভাবে সুসংগঠিত করতে পারে, আমাদের সংগঠনকে দল কিভাবে সুসংগঠিত করতে পারে, সেসব দিকেই আমরা এখন বেশি মনোযোগী। অসংখ্য ধন্যবাদ তানভীর শাকিল জয়, আপনার কাছে আবারও আসবো আমি। সহযোগিতায় আমরা ভালোভাবে দেশ পরিচালনা। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট, আমি আবারও আসবো আপনার কাছে এবং তখন হয়তো জানতে চাইবো একটি বিষয়, যেটি বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার কারণে 7 জানুয়ারি নির্বাচনের কথা বলছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে স্বতন্ত্র প্রার্থী আপনাদের দল থেকে দেওয়ার কারণে যে এখন আমরা যে দলের ঐক্যের কথা আপনারা বলা হচ্ছে, ঐক্যের চিন্তা করছেন, সেই জায়গায় কি কোনো সমস্যা হয়েছে কিনা, বা যেটি গৃহদাহর কথা অনেকে বলছে, সেই বিষয়গুলো বলবেন। পাশাপাশি উপজেলা নির্বাচনে প্রতীক কেন রাখা হলো না, সেই বিষয়টি নিয়েও আপনার কাছে জানতে চাইব। আমরা একটু শুনে আসি। জনাব শফিকুল আলম, আপনি শুনছিলেন এই যে দু দলেরই বক্তব্য শুনছিলেন, দুজন রাজনীতিবিদের বক্তব্য, সার্বিকভাবে পরিস্থিতি কেমন দেখছেন? না, আমার তো মনে হয় যে পরিস্থিতি অনেক স্ট্যাবল। আপনি যদি পোস্ট ইলেকশন দেখেন, অনেকটাই তো ঠান্ডা। আর গত 1 মাস যথেষ্ট মানে ইয়ের জন্য, হিটওয়েভের জন্য পলিটিক্যাল অ্যাক্টিভিটি অলমোস্ট নীল বলা যায়। আর সামনেও যদি ধরেন আমরা জুনের প্রথম সপ্তাহে যদি আমাদের মনসুন বা রেনি সিজন শুরু হয়, তা আমাদের হিস্ট্রিতে তো বলে না যে রেনি সিজনে কোনো সাস্টেইন আপনি পলিটিক্যাল মুভমেন্ট করতে পারবেন, এটা সম্ভব না। তো আমি মনে করি না যে কোনো পলিটিক্যাল মুভমেন্ট আগামী অক্টোবর নভেম্বরের আগে কোনো মুভমেন্ট, সাস্টেইন কোনো মুভমেন্ট অপোজিশনের থেকে আসবে, এটা খুবই টাফ। হয়তো যদি না হঠাৎ করে ইকোনমিক সিচুয়েশন এত খারাপ হয়ে যায় যে মানুষ রাস্তায় নামল, আমার মনে হয় না সেটাও খুব যে বেশি হবে। কেননা আপনি যদি গার্মেন্টসের অর্ডার দেখেন বা রেমিটেন্সের ফ্লো দেখেন, ওইটা কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, আমরা যদি ইপিবির ডেটাকে যদি আমরা ট্রাস্ট করি, তাহলে বলতে হবে যে খুবই ভালো ফিগার। তো এটা অবভিয়াসলি যে রিজার্ভে এটা হিট করবে, এবং রিজার্ভকে একটা বেটার জায়গায় নেওয়ার একটা জায়গা নিবে। তো আপনি যদি এখন আমার মনে হয় যে পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে মেন ইস্যুটা হচ্ছে ইনফ্লেশনটা আমরা এখনও কমাতে পারিনি। ইনফ্লেশন আসলে সত্যিকার অর্থে গরিব মানুষের জন্য খুবই দুর্ভোগের কারণ হয়ে যাচ্ছে। কেননা দেখেন আপনি 10%, প্রায় 9.8, 9.9, মানে অ্যারাউন্ড 10% কিন্তু ইনফ্লেশন আছে, উইচ ইজ হিস্টোরিক্যালি আমাদের অনেক দিন ধরে কিন্তু এটা হাই। তো এটাকে কমানো কতটা জুড়ে, বাইরে যেটা করে যে ওরা অ্যাগ্রেসিভলি ইন্টারেস্ট রেট বাড়িয়ে এটাকে জোর কমিয়ে নিয়ে আসে, কিন্তু এখানে ইন্টারেস্ট রেটও অত এগ্রেসিভলি বাড়ানো যাচ্ছে না, বিকজ প্রাইভেট ম্যানুফ্যাকচারাররা সেই ক্ষেত্রে কতটা এফেক্টেড হবেন, বা অনেকে 17-18% ইন্টারেস্ট দিয়ে তারা বিজনেস করবেন কি না। তো ফলে আমি মনে করি না, আপনি যদি একটা মাস গেল রোজায় আমরা পলিটিক্যাল যেটা হয় যে আমরা নেটওয়ার্কিংটা হয়, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, তারপরে আমরা রোজা শেষ হতে হতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে খুবই তপ্ত একটা সময়, প্রকৃতির তাপ দাও, প্রকৃতির। তারপরে আপনি যদি কাল পরশু আবার বৃষ্টি হয় এবং আগামী জুন মাস থেকে যদি মনসুন শুরু হয়ে যায়, আমার মনে হয় না যে সামনে আমরা সাস্টেন কোনো ইয়ে দেখব। এবং আমি মনে করি যে
পলিটিক্যালি থিংস উইল রিমেইন স্টেবল। আচ্ছা, শেখ রবিউল আলম, আপনার কাছে যাব। তানভীর শাকিল জয় বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছিলেন, সেই সব বিষয়ে বলবেন। পাশাপাশি উপজেলা নির্বাচন নিয়ে যেটি বলা হচ্ছে যে এই যে ক্রমাগত নির্বাচন বর্জন, বিশেষ করে জাতীয় নির্বাচনের প্রায় এই তো 5 মাসের মাথায় উপজেলার নির্বাচন, তাতে করে কি আপনার কাছে মনে হয় কিনা, যেটি সাংগঠনিক শক্তির কথা উনি বলছিলেন, সাংগঠনিক শক্তি বাড়ানোর ব্যাপার, আপনাদের কাছে কি সেটি মনে হয় কিনা যে সাংগঠনিক জায়গায় তৃণমূলে বিশেষ করে এক ধরনের দুর্বলতা বলি বা ক্ষোভ বলি সেগুলো তৈরি হবে? সেটি একেবারেই না, স্পষ্ট স্টার্ট। এই সরকারের অধীনে ক্রেডিবল নির্বাচন হয় না, অংশগ্রহণ করব না। এবং ভালো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা ঝুঁকি নিচ্ছে, স্যাক্রিফাইস করছে, রাজনীতিতে থাকছে, নিগৃহীত হচ্ছে, নিধনের শিকার হচ্ছে। এটা মহৎ লক্ষ্যে, জাতীয় স্বার্থে। সেখানে বিভাজিত হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, বিচ্ছিন্ন মতো 2-4 জন তৃণমূল কর্মীর থাকতেই পারে, সেটা তো দলের সেন্টিমেন্ট না, তাই না? সাধারণ মানুষের মানে আপনারা উপলব্ধি করছেন তৃণমূলের যে পালস, তৃণমূল শক্তিশালী ধরেন হবে না, তৃণমূলে বিভাজন হবে, দুর্বল হবে, এভাবে ভাবার কি সুযোগ আছে? শক্তিশালী বিএনপি আছে বিধায় তো এখনো এই 17 বছরে দমন নিধনের পর বিএনপি, আমি আবারও বলছি, মাথা তুলে উঁচু করে আছে, ভাগবাটোয়ার রাজনীতিতে যায়নি, স্বার্থের রাজনীতিতে যায়নি। আচ্ছা, শক্তি কি সেইটা যেটাকে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করা, যেটা আওয়ামী লীগ করছে? তো আওয়ামী লীগের যদি এত সাংগঠনিক শক্তি থাকে, 3 মাসের জন্য ক্ষমতা ছেড়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করতে এত ভীতিটা কেন? এতই শক্তিশালী রাজনৈতিক দল 15 বছর ধরে মনে করেন যে উন্নয়নের একবার সুবাতাস বইছে, সুফলে মানুষ গদগদ, এত উন্নয়ন, এত সমৃদ্ধি। তো এত কাজ একটা দল যদি দেশের পক্ষে করে আর সাংগঠনিকভাবে শক্তিশালী হয়, একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করতে তো সংখ্যাটা কেন থাকবে আওয়ামী লীগের? কনস্টিটিউশনে তো এই ধরনের কোনো নাই, অপশন নাই। আপনাকে আবারও বলি, কনস্টিটিউশনে বর্তমান যেটা উন্ডা করছেন এটাও তো ছিল না। কনস্টিটিউশনে তো ছিল বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, 13দশ সংশোধনে সেটা করা হয়েছিল। তো উন্ডা কেন পরিবর্তনটা করলেন 15দশ সংশোধনে? আমিও তো বলছি যে সংবিধান অনুসারে নির্বাচন কিভাবে এটা হবে, এটা সেটেল ইস্যু ছিল, ওনাদেরও দাবি ছিল, জনগণেরও দাবি ছিল, আমরাও একমত হয়েছিলাম, করেছিলাম সেটা। তো সংবিধান তো পরিবর্তন করে সংকটটা উন্ডা করেছেন। ওনাদের অধীনে নির্বাচন, ওনারা যেভাবে চাইবে সেইভাবে নির্বাচন, এটা কি সংবিধানে আছে নাকি? আপনাকে মনে রাখতে হবে, সরকার সংবিধান দিয়ে হয় না, সরকার হয় জনরায়ের ভিত্তিতে। সংবিধান বলেছে সরকার হবে অবাধ জনরায়ের ভিত্তিতে। আপনি ভোটের আয়োজনেই একতরফা, আগের থেকে আসন আপনি ভাগ করে দিচ্ছেন, কেউ কোন আসনে উইন করবে, তাই না? তো এইটা, এই যে ভাগের রাজনীতি, পার্লামেন্টকে বানিয়ে ফেললেন একদলীয় শাসনের পার্লামেন্ট, এক দলের পার্লামেন্ট। স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকা কী হবে সেটাও সরকারি দল ঠিক করে দিচ্ছে, বিরোধী দল কে হবে সেটাও সরকার প্রধান ঠিক করে দিচ্ছে। সরকারি দল তো নিজেরাই আছে, একটা আওয়ামী নীতি নির্ধারণী ফোরাম বানিয়ে ফেলেন সংসদটাকে। এটা কি সংবিধান বলেছে নাকি আপনাকে? সেই জন্য আমি বলছি যে জনরায়ের ভিত্তিতে সরকার সংবিধান অনুসারে হবে, কিন্তু সেই জায়গায় তো আজকে সংকট। এই সংবিধানটা সংশোধন করেই তো সংকটটা আওয়ামী লীগ তৈরি করেছে। জয় ভাই ভালো জানেন, আমার খুব পছন্দের মানুষ, বলে দিলেন যে টিআইবি তো একসময় রিপোর্ট দিয়েছিল 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। টিআইবি রিপোর্টটা প্রথম প্রকাশ পায়, দুর্নীতিতে বাংলাদেশ একেবারে চ্যাম্পিয়ন হয়। সেই রিপোর্ট হয় হচ্ছে 2001 সালের 28 জুন, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। এই দায়িত্ব নিয়ে বলছি, দেখতে বলবেন। এবং তখনকার যে তথ্য উপাত্ত ছিল সেটা 2001 সালের 28 জুন। তখনকার যে তথ্য উপাত্ত দেওয়া হয়েছিল সেটা 1999 থেকে 2000 অর্থ বছরের। তারপরের রিপোর্ট 2002 সালে যেটা প্রকাশ হয়েছে তাতে অর্থ বছর ছিল 2000-2001, অর্থাৎ প্রথম 2 বার আওয়ামী লীগের শাসন আমলের তথ্য উপাত্তর ভিত্তিতে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। 5 বার হলে পরের 3 বছর আমাদের আমলে, কোনো সন্দেহ নেই। আমরা বেরিয়ে আসার চেষ্টা করলাম, তারপর বেরিয়ে আসা গেল, আমাদের 3 বছর লেগে গিয়েছিল। এখন কি অবস্থার উন্নতি হয়েছে? আফগানিস্তান ছাড়া সাউথ এশিয়ায় তারপরে আমাদের অবস্থান দুর্নীতিতে হয়েছে উন্নতি। স্বাধীনতার সূচকে আপনার অবস্থান কোথায়? সবার তো তলানিতে। মানবাধিকার সূচকে তলানিতে। গণতন্ত্র নাই, করেছেনটা কি দেশটাকে? কোথায় নিয়েছেন দেশটাকে? জিডিপি উন্নয়ন, জিডিপিতে কোথায় পেলেন আপনি? জিডিপিতে আমাদের সময় আমি বলেছি, দেখেন 2001 থেকে 2006 6.2 থেকে 6.9 পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে। আপনার এবারও হবে 5.7। না, এটা তো করোনা এবং এডিপি বলছে এবারও 5., গতবার হচ্ছে 5.3 প্রবৃদ্ধি। হ্যাঁ, 7.2 থেকে 7.56, 2 বছর হয়েছে। তো 2 বছর করেছেন, আমরা তো ধারাবাহিক 5 বছরে করেছিলাম 6.2। প্রবৃদ্ধিটা কোথায় খারাপ ছিল?
মাত্র 1 লাখ কোটি টাকার বাজেট। প্রশাসন ভেঙে পড়েছিল, সেবা খাত দুর্বল ছিল, এর চেয়ে ভালো ছিল। 7 লাখ কোটি টাকার উপরে বাজেট করেছেন, অর্থ লুটপাট করছেন, জনগণের কাছ থেকে অধিকারের ট্যাক্স নিচ্ছেন, ভ্যাট নিচ্ছেন, শুল্ক নিচ্ছেন, দুর্নীতি করছেন, বিদেশে পাচার করছেন। সরকার নিয়ন্ত্রিত খাত, যে রাষ্ট্রীয় খাত, এখনো পর্যন্ত ভর্তুকি দিচ্ছেন, রাষ্ট্রীয় ব্যাংকে ভর্তুকি দিচ্ছেন, কলকারখানায় ভর্তুকি দিয়েছেন, রেলে ভর্তুকি দিচ্ছেন। কোথায় উন্নতি করেছেন? হ্যাঁ, উন্নতি ওনাদের হয়েছে, কোনো সন্দেহ নেই। ওনাদের যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, সম্পদ বেড়েছে 3000 গুণ, 4000 গুণ, সর্বোচ্চ পেয়েছে 6000 গুণ, 5 বছরে মাত্র। উন্নতি তো হয়েছে, চরম উন্নতি হয়েছে। আর বাংলাদেশে এখনো 1,61,00,000 মানুষের প্রতিদিনের ইনকাম 60 টাকা 61 পয়সা মাত্র। এই যে বৈষম্য, একটা রাষ্ট্রকে যেভাবে বিভাজিত করা হয়েছে, একটা রাষ্ট্রকে ক্ষমতাসীনদের জন্য অবাধ করা হয়েছে, কোনো দায়বদ্ধতা নেই, কোনো জবাবদিহিতা নেই। একটা দল যাকে মেম্বার অফ পার্লামেন্ট মনে করবে সে হয়ে যাবে, জনগণের ভোটের প্রয়োজন নেই। এই যে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক দৈন্যদশা কে তৈরি করেছে? এই আওয়ামী লীগের শাসন আমলে হয়েছে। একটা জায়গা আমি ওনাকে বলতে চাই, উনি বললেন যে রাজনৈতিক স্টাবল কিছুটা আছে। হ্যাঁ, আমি স্বীকার করছি কিছুটা আছে, কারণ একটা বড় ধরনের আন্দোলন সংগ্রাম, একটা নির্বাচন হয়ে গিয়েছে। আমাদের নতুন করে শানিত হওয়ার প্রয়োজন আছে, সংগঠিত হওয়ার প্রয়োজন আছে, সমন্বিত হওয়ার প্রয়োজন আছে, তাই তো? নতুন করে ভাবার প্রয়োজন আছে, কিন্তু আমরা রঙ্গভঙ্গ দেইনি। আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর, সংকল্পবদ্ধ, করবই। কারণ এটা হচ্ছে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রথম কথা হচ্ছে সবার আগে দেশ, সবার আগে দেশের মানুষ। আপনি যদি বলেন, আমি মনে করছি যে অর্থনীতিতে একটা টানাপোড়েন চলছে, দৈন্যদশা চলছে। ব্যবহারযোগ্য রিজার্ভ কিন্তু $15 বিলিয়ন চলে আসছে, আপনি জানেন, $15 বিলিয়ন। আমাদের হ্যাঁ রপ্তানি আয় স্থবির, আবার আমদানি ব্যয় কিন্তু কমেনি, এখনো পর্যন্ত কোনো ঘাটতি আছে। আচ্ছা, তারপর দেখেন বৈদেশিক ঋণ প্রায় $100 বিলিয়ন ক্রস করেছে। আচ্ছা, আপনি যে জিডিপির অনুপাতে যদি ঋণ বলেন 42% উপরে, খুবই মারাত্মক। 51-এ গেলে ক্লপস করবে, খুবই মারাত্মক। এবং বৈদেশিক ঋণও বাড়ছে। আমাদের যদি এডিপি বলেন, প্রথমে ছিল 2,74,000 কোটি টাকা, বাজেটে সংশোধন করে 2,54,000 কোটি টাকা করা হয়েছে। সম্পূর্ণটা বৈদেশিক ঋণ, বৈদেশিক সহায়তা আর দেশি ব্যাংকের ঋণ থেকে করা হয়েছে। অর্থাৎ এডিপিটা সম্পূর্ণ, আপনি রাজস্ব খাত থেকে কোনো যোগান দিতে পারছেন না এডিপিতে। এইগুলি যদি আপনি বিশ্লেষণ করেন, নিশ্চয়ই আমাদের অর্থনীতি ঝুঁকির মধ্যে রয়েছে, এটা ঠিক আছে। এবং সাধারণ মানুষের যেটা বললেন উনি, মূল্যস্ফীতি যে হারে বেড়েছে তার নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, একটা সিন্ডিকেট গ্রুপের কাছে অর্থনীতি চলে গিয়েছে, ব্যাংকগুলি চলে গিয়েছে, এবং তারা অবাধে টাকা পাচার করছে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না। ব্যাংকগুলি এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এগুলি তো প্রতিষ্ঠিত, এগুলি নিয়ে তো আর নতুন করে পাবলিক জানে। আমি যে কথা বলতে চাই যে বাংলাদেশের জনগণের শাসন প্রতিষ্ঠিত করা দরকার। জনগণের শাসন হলে কি হয়, প্রতিষ্ঠানগুলি জবাবদিহি থাকতে বাধ্য হয় সেই সরকারের কাছে। আবার ধরেন আন্তর্জাতিক এবং আঞ্চলিক যে রাজনীতি রয়েছে সেখানে বার্গেনিং করার সুযোগ থাকে, সেটা অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সেটা সমৃদ্ধির জায়গাগুলিতে তখন বার্গেনিং করার সুযোগ আছে। বাংলাদেশের গণতন্ত্রহীনতা এবং একটা গ্রহণযোগ্য সরকার না থাকার ফলে জনরায়ের ভিত্তিতে তাকে অনেক স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতায় থাকতে হচ্ছে, যার জন্য জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং ধরেন আমাদেরকে যেটা হচ্ছে, পুরা জাতিকে ঐক্যবদ্ধ করে সেই সংকট থেকে উত্তরণের জন্য নেতৃত্ব দিতে হচ্ছে। সেটাই চলমান, সেটাই বিদ্যমান, তার মধ্যে থেকেই সফলতা আসবে। তানভীর শাকিল জয়। জি, ধন্যবাদ আপনাকে। উন্নয়ন দিয়ে শুরু করি। জি, বিএনপি উন্নয়ন নিয়ে যখন বলে তখন তো আসলে হাসা ছাড়া আর কোনো উপায় থাকে না। সিম্পল একটা উদাহরণ দেই। আমাদের ভাইয়ের বাড়ি তো দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কোনো সময় গেছে কিনা জানি না। বগুড়াতে ওনাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি। ওনারা 2001 থেকে 2006 সাল, তার আগে তো 91 থেকে 95 বাদই দেন, 10 বছরের ক্ষমতায় ঢাকা থেকে উত্তরবঙ্গ বগুড়া পর্যন্ত 4 লেনের একটা রাস্তা ওনারা তৈরি করতে পারেননি। 10 বছর ক্ষমতায় ছিলেন। কিন্তু সিরাজগঞ্জে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাড়ি ছিল। উইথ অল ডিউ রেসপেক্ট টু হিম, ওনার নিজের উপজেলা সিরাজগঞ্জ জেলায় উনি নিজের উপজেলায় বিদ্যুৎ দিতে পারেন না। এবং বিদ্যুতের এমনই দুরবস্থা ছিল যে উনি যখন পদত্যাগ করেন, তারপরে যে মন্ত্রী আসেন মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার, তিনি নিজে সেই সময় হাওয়া ভবনকে দাঁড়ি করেছিলেন বিদ্যুতের লুটপাটের জন্য। এটা গেল উন্নয়ন। পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলোর তো কথা বলবোই না, কেন এগুলোর সাথে ওনাদের কোনো তুলনাই হয় না। এগুলো তো ধারে কাছে কিছুই ওনারা করতে পারেন। ঠিক আছে, ওনাদের উন্নয়নটা হলো শুধু শুধু মুখে মুখে। ওই যে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কথা বললেন না,
ওটাতেই ওনারা উন্নয়ন করেছেন। শুধু আজকে তো আওয়ামী লীগের ওনারা সমালোচনা করছেন, ওনারা জিডিপির খুব হিসাব দিলেন। গত 15 বছরে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, করোনার পরে ছাড়া কোনোদিনও আওয়ামী লীগ শাসন আমলে জিডিপি 6%-এর নিচে নামেনি, 7-এর উপরে গিয়েছিল। হ্যাঁ, করোনার পরে বাংলাদেশের জিডিপি কমেছে, কিন্তু ইন্ডিয়া সহ বিশ্বের সকল উন্নত দেশে জিডিপি মাইনাসে চলে গেছিল। সেই সময় জননেত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের জিডিপি কোনোদিনও 2%-এর নিচে নামে নাই, ইভেন করোনার পরেও। কিন্তু আজকে এখানে ইনফ্লেশনের কথা বলা হচ্ছে। ইনফ্লেশন আমাদের জন্য একটি বড় সমস্যা, এবং এই ইনফ্লেশন জনগণকে অনেক কষ্ট দেয়, এবং এই ইনফ্লেশনই আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। আজকে আপনি বিশ্বের সকল উন্নত রাষ্ট্রে দেখেন, তুরস্কের মতো দেশে 30%-এর উপরে ইনফ্লেশন। তারপরেও কিন্তু ইনফ্লেশনের পক্ষে আমরা কোনো সময় থাকবো না, কারণ ইনফ্লেশন তো জনগণকে কষ্ট দেয়। কিন্তু ওনারা যে ইনফ্লেশন নিয়ে কথা বলেন, শুধু 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি ডাটা দেখেন, শুধু খাদ্যের ইনফ্লেশন, ফুড ইনফ্লেশন বিএনপির সময় 9%-এর নিচে কোনোদিনও নামে, নেভার, নট এ সিঙ্গেল ইয়ার ওনারা দেখাতে পারবেন না 9%-এর নিচে নামছে। সর্বোচ্চ 13% পর্যন্ত গিয়েছে। সুতরাং মানে আয়নায় নিজেদের চেহারা দেখে তো তারপরে বলতে হবে, ঠিক আছে? আজকে হ্যাঁ, আমাদের অবশ্যই সবকিছু কি একদম স্মুথলি সরকার রান করতে পারে না, আমাদেরও অনেক ঘাটতি রয়েছে, আমরা তো সেটা স্বীকার করি। যেমন আজকে ব্যাংকিং সেক্টর, অর্থনৈতিক সেক্টরে, কিন্তু আজকে অর্থনৈতিক সেক্টরে যে অর্থ পাচারের কথা বলা হয়, দেখুন আজকে ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্ট, এটি কিন্তু 3-4 বছর আগেই প্রকাশিত হয়েছিল, এবং সেখানে তারা দেখিয়েছিল এই যে অর্থ পাচারের ঘটনা ঘটে, তার 81% হলো প্রাইভেট সেক্টরে আমদানি রপ্তানি, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে করা হয়। কিন্তু এই বিষয়গুলোতে আমাদেরকে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু একটি বিষয়, যেমন এখানে আমাদের এফপির ব্যুরো চিফ উনি যে কথাটি বললেন, যে দেখুন আজকে আমরা কিন্তু ইনফ্লেশনটা, একটা সিম্পল অর্থনীতির মেকানিজম আছে কিন্তু, যে ইন্টারেস্ট রেট অনেক হাই করে দেবে, ইনফ্লেশন কমে যাবে, কিন্তু সেটি কিন্তু সরকার করতে পারছে না। কারণ সেটি যদি আমরা করি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু স্থবির হয়ে যাবে। এবং এই ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রেও, যে আজকে আপনি খেয়াল করে দেখুন, যে আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে সরকার যখন অর্থনৈতিক অভিঘাত মোকাবেলা করার জন্য এবং এই যে অর্থ পাচার, এটিকে মোকাবেলা করার জন্য সরকার কিন্তু এলসি থেকে শুরু করে, এবং ডলার সংকট মোকাবেলা করার জন্য এলসি ওপেনিং থেকে শুরু করে আমদানি মানে একদম কমিয়ে ফেলার জন্য অনেক কঠিন পদক্ষেপ নিয়েছিল। কিন্তু আপনাদের খেয়াল আছে যে ব্যবসায়ী সংগঠনগুলো কিন্তু একটি পর্যায়ে সরকারকে তারা চাপ দিয়েছে যে এটিতে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, যার ফলে সরকারকে কিন্তু আবার কিছুটা শিথিলতা দেখাতে হয়েছে। আজকে অবশ্যই আমাদের কিছু কিছু ক্ষেত্রে তো ল্যাকিংস রয়েছে, আমরা এটা স্বীকার করি, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এবার আমাদের নির্বাচনী যে ইশতেহার, স্মার্ট বাংলাদেশ গড়ার যে ইশতেহার, সেই ইশতেহারও কিন্তু আমাদের অর্থনৈতিক সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রেই জোর দিয়েছেন। এবং আপনি দেখেছেন যে ব্যাংকিং খাতকে বেটার পজিশনে নিয়ে আসার জন্য ব্যাংক মার্জার থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়েছে। সুতরাং আমাদের যে ল্যাকিংস গুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। আমরা কিন্তু ল্যাকিংস গুলোকে অমিট করে, ওনাদের মতো 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তো জঙ্গিবাদের বাংলাদেশ ছিল, ওনারা জঙ্গিবাদ মোকাবেলা করেছিলেন, ওনারা তো বাংলা ভাইয়ের জন্ম দিয়েছিলেন। আজকে সেই সমস্যাগুলো তো ওনারা অ্যাড্রেস করেন নাই, সেগুলো কিন্তু জননেত্রী অ্যাড্রেস করতে হবে। জনাব তানভীর শাকিল জয়, একটি বিষয় আপনি বলবেন কিনা, উনি খুব স্পেসিফিক যেটি বলেছেন, যে ল্যাকিংস এর কথা আপনি বলছেন, এইসব ল্যাকিংস গুলো আপনারা আরো সহজে হয়তো মোকাবেলা করতে পারতেন বা মিনিমাইজ করতে পারতেন। সেই জায়গাতে মূল সমস্যা যেটি উনি বলছেন, যে যেহেতু জনরায়ের প্রতিফলন আপনাদের কাছে নেই বা ঘটেনি আপনাদের ক্ষমতায় থাকার ক্ষেত্রে, যার কারণে অনেক ক্ষেত্রে আপনাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, এটি ডোমেস্টিক হোক কিংবা বাইরে হোক, মানে দুই জায়গাতেই। হয়নি কেন জনরায়ের প্রতিফলন হয়নি? বিএনপি ইলেকশনে আসেনি জন্য সংবিধানে লেখা আছে যে বিএনপি ইলেকশনে আসলে সেটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। ওনারা তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে আসার আগে আমি একটি কথা বলি, ওনারা গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে কথা বলেন, ওনারা বিএনপির ইতিহাসে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখাতে পারবেন? জেনারেল জিয়া ক্ষমতায় আসার পরে হ্যাঁ না ভোট করে ক্ষমতায় ছিলেন। হ্যাঁ না ভোট বিশ্বের কোথায় স্বীকৃত গণতান্ত্রিক পদ্ধতি? 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ওনারা ক্ষমতায় আসলেন না, সরি 91 সালে আসার পরে মাগুরার নির্বাচন করলেন, ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন করলেন, প্রত্যেকটি বিতর্কিত নির্বাচন। ওনারা 15 ফেব্রুয়ারি নির্বাচন করলেন, কলঙ্কজনক নির্বাচন। তারপরে বাধ্য হলেন পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারটি প্রতিষ্ঠা করার জন্য। ঠিক আছে, ভালো কথা, তত্ত্বাবধায়ক সরকার আমাদের দাবি ছিল, জনগণের দাবি ছিল, ওনারা বাধ্য হয়েছেন সেটি করতে। 2001 সালে
তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কিন্তু ওনারা ক্ষমতা আসলেন। আওয়ামী লীগ একমাত্র দল শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, ওনাদের কিন্তু সেই ইতিহাস নাই। 2001 সালে আসার পরে ওনারা কি করলেন? তত্ত্বাবধায়ক সরকারটাকে কে বিতর্কিত করলেন? ওনারা বিতর্কিত করলেন। কে এম হাসানকে কেন বানাতে হবে? কে এম হাসানকে বয়স বাড়িয়ে কেন বানাতে হবে ওনাদেরকে? এবং দেখুন, কে এম হাসানকে যখন ওনারা বানাতে পারলেন না আন্দোলনের মুখে, ওনাদের তো পরে 4 জন প্রধান বিচারপতি ছিলেন, মানে পরের যে সিরিয়ালে 4 জন ছিলেন, একজনকে ওনারা অ্যাকসেপ্ট করেন নাই। ওনারা কি করলেন? ইয়াজউদ্দিনকে বানালেন। কেন 5 নম্বরকে বানাতে হবে? ওনারা যদি গণতন্ত্রের প্রতি এত সংবেদনশীল থাকেন, ওনারা যদি ভোটাধিকার নিশ্চিত করতে চান, তাহলে ইয়াজউদ্দিনকে কেন বানাতে হবে? ইয়াজউদ্দিনকে কে রাষ্ট্রপতি বানিয়েছিলেন? বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছিলেন। তাহলে দলীয় একজন রাষ্ট্রপতিকে ওনারা কেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানিয়েছিলেন? কারণ ওনারা তো গণতন্ত্রে বিশ্বাস করেন না, ওনারা ভোটাধিকারে বিশ্বাস করেন। আজকে তত্ত্বাবধায়ক সরকার 111-এর যে সরকার, সেই সরকারে ওনারা সব সময় বলেন যে ওনারা নাকি সব থেকে বেশি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। ভেরি গুড, ভালো কথা। 2008 সালের যে নির্বাচন ওনারা তো আবার মানে বিদেশি ওনাদের যারা বন্ধু আছেন, যাদের কথায় ওনারা মনে করেন সবকিছু ঠিক হয়ে যাবে, ওনারাই তো রায় দিয়েছিলেন যে 2008 সালের নির্বাচন নাকি খুবই ফেয়ার এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। বিএনপির যারা বন্ধু আছেন, টকশো থেকে শুরু করে প্রত্যেক জায়গায় দেখেন এখন কি বলে যে না না 2008 সালেও ফেয়ার হয় না, 2008 সালেও ম্যানিপুলেট করা হয়েছে, কারণ যেহেতু বিএনপি জিততে পারে নাই। ওনাদের সময় ফেয়ার কোনটা হয়েছে? 91 সালে ফেয়ার হয়েছে। 2001 সালের যে তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড নিয়ে কিন্তু অনেক বিতর্ক করা যেতে পারে, এখানে সেদিকে যাচ্ছি না। ওনারা বলবেন, জিজ্ঞেস করবেন, ওনারা বলবে 2001 সালে ফেয়ার হয়েছে। মানে যত ইতিহাসে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ইলেকশন ফেয়ার হয়েছে, আর যখনই বিএনপি হেরে গেছে তখন ইলেকশন ফেয়ার হয়। সুতরাং ওনাদের তো জনরায় ইলেকশনের সংজ্ঞাটা হলো ওনারা যখন জিতবেন তখন। জনাব শফিকুল আলম, আমরা একটি বিষয়ে জানবার চেষ্টা করব, নির্বাচন নিয়ে যেহেতু আলাপ করছি। এই যে উপজেলা নির্বাচন, সেখানেও বিএনপির অংশ না নেওয়া এবং আওয়ামী লীগের যে অংশ নেওয়া এবং মানে তাদের দলীয় প্রতীক বাদে অংশ নেওয়া উন্মুক্ত করে দেয়া, এই বিষয়টি নিয়ে একটু বলবেন। আর পাশাপাশি আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে বিদেশিদের যে মানে কনসেন্ট্রেশনের কথা বলি আমরা বন্ধুরাষ্ট্র যাদেরকে, তাদের মনোযোগও মানে বিএনপির যা কথা বলা হচ্ছে, আজকে ওবায়দুল কাদের সাহেবও সেটা ইঙ্গিত করেছেন যে সেই জায়গায়ও মনোযোগটা আগের চেয়ে কম, নির্বাচনের আগে যেরকম ছিল এখন ততটা নেই। সেই বিষয়টিও যদি একটু আলোকপাত করেন। উপজেলা নির্বাচনটা আসলে আমাদের দেশে কতটা ম্যাটার করে এটা একটা বিষয়, বিকজ আমরা তো মানে পার্লামেন্টারি ইলেকশন, আর বিএনপির পক্ষে আমার মনে হয় যে উপজেলা নির্বাচনে যাওয়াটা তো মানে যেহেতু ওরা জাস্ট 4 মাস আগেই একটা ইলেকশন বয়কট করলো, তো তারপর হঠাৎ করে যদি ইউটার্ন করে ওরা যদি এই ইলেকশনে আসে, এটা তো ভালো দেখায় না। যদি বিএনপি আমার মনে হয় যে আগামীতে ইলেকশন আসলেও আমার মনে হয় এটা 2-3 বছরের আগে না। হ্যাঁ, বাট এই ইলেকশনে মানে আসলে মানে যেটা হবে যে তাহলে ওদের মধ্যে থেকেই কোশ্চেন আসবে যে তাহলে জানুয়ারি 7 ইলেকশনটা বয়কট করার দরকার কি ছিল, ঠিক না? সেই জন্যই। আর আরেকটা জিনিস কি, বিএনপির একটা জিনিস আপনি দেখবেন যে ওদের একটা এই 17 বছর ওরা এক ধরনের ওয়াইল্ডারনেসে থাকার কারণে মানে এক ধরনের ধরেন ওদের তো ক্ষমতার কোনো স্বাদ পায়নি, বা এটা যে বাইরে থাকার পরে পার্টিটা কিন্তু যে একটা যে পার্টি কিন্তু ভেঙে যায়নি, পার্টি ভেঙে যায় নাই, পার্টি কিন্তু ইউনাইটেডই আছে। এবং আপনি যদি দেখেন যে পার্টির থেকে আর একটা পার্টি আওয়ামী লীগে যাওয়া কতজন গেছে, খুবই নেগলিজেবল। আগে বাংলাদেশের মানে আমরা 80s 90s আমরা দেখতাম যে ওখানে যাচ্ছে, ওখানে মানে খুবই বাইং অ্যান্ড পারচেজিং চলতো, সেই জায়গাটা কিন্তু একদম থেমে গেছে। যে বিএনপি করে সে বিএনপিই করে, মানে তার ডিসপাইট দ্য সাফারিংস, সে যেই ধরনের সাফারিংসটা সে নিচ্ছে তারপরেও ইয়েতে। তো আমার মনে হয় না যে বিএনপি অ্যাজ এ পার্টি এই ওর কিছু রেবেল ক্যান্ডিডেট এবার উপজেলা নির্বাচনে গেছে, তাদেরকে দেখা যাচ্ছে যে তারা তাদেরকে মানে বাদ দিচ্ছে বা ব্যান মানে পার্টি থেকেই বহিষ্কার করা হচ্ছে। তো এর ফলে যে বিএনপি খুব যে ক্ষতিগ্রস্ত হবে আমার মনে হয় না। আর আওয়ামী লীগের জন্য আপনার প্রতীক ছাড়া এটা করার কারণে যেটা হয় যে ওরা আমার যেটা মনে হয় যে এর ফলে ওরা গ্রাসরুট থেকে নতুন লিডারশিপও তৈরি করতে চাচ্ছে। প্রতীক নিলে যেটা হয় যে প্রতীক নিয়ে সবাই প্রতীকের পিছনে যায়, একটা আগলি একটা ব্যাটেল তৈরি হয়। তো যেই এমন একজন আসুক যাকে সে কোঅপ করতে পারবে বা গ্রাসরুটে তার লিডারশিপটা আরও একটু চাঙ্গা হবে, এই চিন্তা থেকে। এবং এই আলোকেই দেখবেন যে তারা কিন্তু আওয়ামী লীগ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে যাতে রিলেটিভ অফ কারেন্ট এমপি যাতে না দাঁড়ায়। এটার কারণ হচ্ছে তারা চাচ্ছে যে গ্রাসরুটে ডিফারেন্ট মানে অন্য লিডারশিপটাও তৈরি হোক। আর
ওয়েস্টার্ন নেশনগুলোর ক্ষেত্রে আমি বলতে পারি যে তারা গ্লোবালি কিন্তু দেখবেন যে তারা কিন্তু রিট্রিটে। আগের আমেরিকান অ্যাম্বাসাডার 2001-এ বা 1991-এ তার যে পাওয়ার, আর আমেরিকান অ্যাম্বাসাডার এখন 2024-এর পর, এটা শুধু বাংলাদেশে না, অন্য অনেক দেশেই নেই। হ্যাঁ, আর আপনি দেখতে হবে যে আমার আমার জিডিপি এখন $400 বিলিয়ন। একটা $400 বিলিয়ন বা একটা বড় ইকোনমিতে এসে একটা ওয়েস্টার্ন অ্যাম্বাসাডারের পক্ষে অনেক ক্ষেত্রে ডিকটেট করা টাফ, বা একটা অনেক কিছু বলা বা উপদেশ দেওয়া অনেক ক্ষেত্রেই টাফ। না, কিন্তু নির্বাচনের আগে যতটা দেখা গেছে, মানে এটা আমার মনে হয় যে এটা এখন থেকে এটা সামনে আরো কমবে। এটা মানে ওয়েস্ট পুরো গ্লোবালি এক ধরনের রিট্রিটের মধ্যে আছে। আপনি যদি ওয়েস্ট ন্যাশনগুলো দেখেন, আফ্রিকার ন্যাশনগুলো সবগুলো আগে ফ্রান্স ওইখানে ডিকটেট করতো। ফ্রান্সকে প্রত্যেকটা ছোট ছোট দেশগুলো ফ্রান্সকে দেখে তাড়িয়ে দিয়েছে, ওদের সৈন্য যেই সমস্ত জায়গা ছিল। ইভেন আপনি গত সপ্তাহেই তো নিজার থেকে আমেরিকা তার ট্রুপসকে তুলে নিতে বাধ্য হয়েছে। তো ফলে ওয়েস্টার্ন যে আগে আমরা মানে 1989-এ কোল্ড ওয়ারে জিতার পরে, হ্যাঁ, 30 বছরের মতো ওয়েস্টের একটা আধিপত্য ছিল। হ্যাঁ, আপনি যদি জন মেয়ার বা এদেরকে দেখেন, এরা যেটা বলে যে একটা আমেরিকা সুপার পাওয়ার ছিল, এখন আবার নতুন করে আমেরিকা এই সুপার পাওয়ারত্বে ভাগ বসাচ্ছে রাশিয়া, সেখানে চায়না। ফলে ওয়েস্টের যে রোল অনেকটাই মানে ডাইলিউটেড হয়েছে, ওয়েস্ট সেই জায়গাটায় নাই। ফলে এখানে সে বাংলাদেশ, পুরো সাউথ এশিয়াকে অনেকটাই দেখছে ইন্ডিয়ার চোখে। আপনি চান আর না চান, এটা আপনার জন্য মানে কতটা সুখকর হোক আর মানে এটা হোক, সে চিন্তা করছে যে না, আমি এমন কিছু করব না যাতে ইন্ডিয়া আমার উপর বেজার হয়। এই জিনিসটা এখন তার, এটা একটা রিয়ালিটি, আপনি চান আর না চান, এই জায়গায় এসে থেকেছে। ফলে আমি মনে করি না যে ওয়েস্টার্ন অ্যাম্বাসেডাররা এখন তারা মোর ইন্টারেস্টেড টু মানে একটা ট্রানজ্যাকশনাল রিলেশনশিপে। তারা চায় যে কেউ যদি একটা এয়ারক্রাফট বিক্রি করতে পারে, বা একটা রেডার, বা একটা পাওয়ার প্লান্ট, বা একটা এরকমই। তো এই এখন অনেক ক্ষেত্রে ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ হয়ে গেছে। আগের মতো যে ভ্যালু, আগের ওরা হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, এটা নিয়ে যেই একটা ভয়েস রেজ, আপনি দেখেন 28 অক্টোবরে বিএনপির 28 অক্টোবর পরে বিএনপি বলছে 25,000 লোক যে অ্যারেস্টে, ওয়েস্টের থেকে কি কোনো একটা স্টেটমেন্ট আসছে? কয়টা আসছে? ওকে, আমি শুনে আসি। শেখ রবিউল আলম, জয় ভাই অনেকগুলি প্রসঙ্গ নিয়ে আসলেন, এখন কোনটা মানে সবগুলি কিছুটা টাচ করে যান, হানা ভোট দিয়ে বলা হয়। আচ্ছা, বিদ্যুতের কথা বললেন, আমাদের সময় তো 4,600 মেগাওয়াটের মতো উৎপাদন হতো। আমরা মাত্র 1600 কোটি টাকা বাজেটে গেছিলাম বিদ্যুৎ খাতে। অনেকগুলি পাওয়ার প্ল্যান্ট হঠাৎ করে উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছিল। আচ্ছা, কুইক রেন্টাল দ্রুত সেট আপ করা যাচ্ছিল না, বিদ্যুতের ক্রাইসিস হয়েছে। কিন্তু 1600 কোটি টাকার বাজেটই তো 3.5 লাখ কোটি টাকার উপর ব্যয় করেছেন এই গত 15 বছরে। 3.5 লাখ কোটি টাকা, 6 গুণ বাড়িয়েছেন বিদ্যুতের ইউনিট প্রতি মূল্য, 6 গুণ। উৎপাদন বেড়েছে 3 গুণ, 13,000 থেকে 15,000 মেগাওয়াটের মতো উৎপাদন হচ্ছে, রাইট? তো 3 গুণ উৎপাদন বাড়িয়েছেন। আমি স্বীকার করছি উৎপাদন আগের থেকে প্রায় 8-9 হাজার মেগাওয়াট বেড়েছে, ওই 4,600 মেগাওয়াট যদি বাদ দেন। আপনি 3.5 লাখ কোটি টাকার উপরে ব্যয় করেছেন। আমাদের 1600 কোটি টাকার বাজেট, এখন আপনার 2600 কোটি টাকার উপরে বাজেট আছে, থোক বরাদ্দ আছে। 1,28,000 কোটি টাকা দিয়ে রূপপুর পাওয়ার প্ল্যান করেছেন মাত্র 2400 মেগাওয়াট উৎপাদন করবার জন্য। বিদ্যুতের মূল্য বাড়িয়েছেন 6 গুণ। এটাকে উন্নয়ন বলবেন আপনি, না লুটপাট বলবেন? আচ্ছা দেখেন, আমরা যমুনা সেতু করেছি 4,000 কোটি টাকা, আমরা কর্ণফুলী সেতু করেছি 4,000 কোটি টাকা, করেছি তো বড় বড় সেতু। আচ্ছা, পদ্মা নদীর উপর লালন সেতু করেছে 1800 কোটি টাকায় মাত্র, করেছি না? ঢাকা খুলনা মহাসড়ক করেছি না? ঢাকা সিলেট মহাসড়ক করেছি না? কত টাকার বাজেটে? 70,000 কোটি টাকার বাজেটে। 7 লাখ কোটি টাকার উপরে বাজেট গত 15 বছরে ব্যয় করেছেন 62 লাখ কোটি টাকা। আর আমরা গত 5 বছরে ব্যয় করেছিলাম 3 লাখ কোটি টাকার মাত্র। অর্থাৎ এই 3 লাখ কোটি টাকা জনগণের কাছ থেকে নিয়ে তার সদ্ব্যবহার করেছি। 62 লাখ কোটি টাকা জনগণের কাছ থেকে নিয়ে কিছু উন্নয়ন দেখিয়ে লুটপাট করেছেন, অর্থ পাচার করেছেন, অপচয় করেছেন। প্রকল্পের সুফল মানুষ এখনো পাচ্ছে না। তো এটাকে উন্নয়ন না লুটপাট বলবেন? আর আমাদের সময় যেটা বলবেন টেকসই উন্নয়ন, জনস্বার্থে উন্নয়ন। সুন্দর করে জয়ভাই বলে দিলেন, হানাবট পৃথিবীর কোথাও আছে নাকি? আরে ভাই, হানাবট পৃথিবীর কোথাও নেই, বাংলাদেশের সংবিধানে ছিল। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে
হানা ভোটের আয়োজন করা যাবে। কেন হানা ভোট করতে হবে? বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আপনাদের আরেক অংশ দখল করে মার্শাল ল দিয়ে দিয়েছেন। তার থেকে আবার মুস্তাক থেকে আবার বিচারপতি সায়েম আবার পাল্টা কুরু করে ক্ষমতা নিয়ে পরিপূর্ণ মার্শাল ল দিয়েছেন। সব রাজনৈতিক দল নিষিদ্ধ। নির্বাচনটা মুস্তাকের ভোট লাগছে, বিচারপতি সায়েমের ভোট লাগছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে অর্ডিন্যান্স জারি করে বিচারপতি সায়েম যখন জিয়াউর রহমানকে ক্ষমতা দিলেন, তিনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, জনরায়ের প্রতি তার আস্থা ছিল, কমিটমেন্ট ছিল। এই জন্য তিনি দ্রুততম সময়ের মধ্যে, যখন মার্শাল লর মধ্যে কি করবেন আপনি, সংবিধানে যেহেতু একটা কনসার্ন নেওয়া যায় জনস্বার্থের, উনি মনে করেছিলেন আমি একদিনও রাষ্ট্রপতি থাকতে চাই না জনগণের কনসার্ন ছাড়া। দ্রুত সময়ের মধ্যে একটা হানা ভোট দিয়েছেন, তার অতি অল্প সময়ের মধ্যে আবার প্রেসিডেন্ট ইলেকশন দিয়েছেন। আপনারা অংশগ্রহণ করেছেন। আপনাদের প্রার্থী ছিল আপনার আতাউল গনি খান উসমানী, তাই না? জাতীয় ঐক্যজোটের প্রার্থী ছিল, জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী ছিল জিয়াউর রহমান। নির্বাচন হয়েছে, আপনারা অংশ নিয়েছেন। ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছে। হানা ভোট থাকবে না কেন? এই যে পঞ্চদশ সংশোধনীতে হানার ভোট আপনারা বাতিল করে দিয়েছেন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে। আচ্ছা, 15 ফেব্রুয়ারি নির্বাচন কোনো প্রয়োজন ছিল না। তত্ত্বাবধায়ক সরকার দাবিতে পার্লামেন্ট থেকে আপনারা জামাত এবং জাতীয় পার্টি এক হয়ে পদত্যাগ করে চলে গিয়েছেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যদি প্রতিষ্ঠিত করা লাগে, 2/3 মেজরিটির কারণে নির্বাচন ছাড়া কোনো উপায় আছে? বিএনপি নির্বাচন করেছে, 2/3 মেজরিটির ভিত্তিতে সংবিধান সংশোধন করেছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, 13দশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছে। সেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়েছে, ক্ষমতা দিয়ে বাইরে এসে নির্বাচন করেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দল হয়েছে 119 আসন নিয়ে। এটা কি তো বলে জনরায়ের উপর আস্থা? এইটা কি বলে দায়িত্বশীল রাজনৈতিক দল? বিএনপি তাই করেছে। আপনাদের মতো না যে ক্ষমতা যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার, আর ক্ষমতায় যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ক্ষমতা নিজেদের অধীনে নির্বাচন করে ভাগবাটোয়ারা করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা থাকবে। এই রাজনৈতিক দল তো বিএনপি না। তত্ত্বাবধায়ক সরকার আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। আপনারা আদালতের কথা বলেছেন, আদালতের পূর্ণ রায় প্রকাশ হওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকার পার্লামেন্টের 2/3 মেজরিটির ক্ষমতা বলে বাতিল করে দিয়েছেন। আপনারা বিতর্কিত করেছেন। বিতর্কিত হয়েছিল না। দেখেন, সংবিধান অনুসারে কে এম হাসান হবে, উনি তো কে এম হাসানকে মানলেন না। ওনাদের মহাসচিব বয়স বাড়িয়েছিলেন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছে যে কে এম হাসান স্বনামধন্য বিচারপতি, কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকার মানি না। আচ্ছা, মানলেন না তাকে। ইয়াজউদ্দিন সাহেব আসলো। ইয়াজউদ্দিন তো সংবিধান অনুসারে এসেছেন। কয় নাম্বার অপশনে আসছেন? তার আগের অপশনগুলো তো আপনারা ব্যবহার করতে দুটো পারতেন। মত আছে, আমি আপনাকে বলি। বলা হয়েছে যে কে এম হাসানকে দিয়ে এই বিদ্রোহ হওয়ার ফলে, অসন্তোষ হওয়ার ফলে বাকি কেউ আর দায়িত্ব নিতে চায়নি, যার জন্য ইয়াজউদ্দিন সাহেব হয়েছে। আমি বলছি ইয়াজউদ্দিন সাহেব তো সংবিধান অনুসারে হয়েছে, তিনি সংবিধান অনুসারে হতে পারেন। আরেকটা মত আছে কারো কাছে যাওয়া হয়নি। আমি বলছি যেখানেই যান না কেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধান কাঠামোর বাইরে যায়নি। আচ্ছা, আপনাদের কাছে যদি মনে হয়ে থাকে তত্ত্বাবধায়ক সরকারের ত্রুটি রয়েছে, বিচ্যুতি রয়েছে, ক্ষমতা এসে আরও সংশোধন করতেন, আরও শক্তিশালী করতেন, আরও স্বচ্ছ করতেন, আরও জবাবদিহিমূলক করতেন, বাতিল করে নিজেদের অধীনে নির্বাচন। কোথায় পেয়েছেন এটা? কে এম হাসানকে মানা যাবে না, আর উনার দলের প্রধান শেখ হাসিনাকে মেনে আমাদের নির্বাচন করতে হবে। 14, 18 এবং 2024-এর নির্বাচনের যে নামে যে প্রহসন করেছেন, ইজ ইট ইলেকশন নাকি? আমি তো প্রথমেই বলেছি, জনরায়ের প্রতি যদি আস্থা থাকে, আর আওয়ামী লীগ যদি রাজনীতি করার সাহস থাকে, ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করতে বলেন না, আসেন না। আমরা তো দেখতে চাই যে জনগণ কাদেরকে গ্রহণ করে। বলছে রক্তের বন্যা বয়ে যাবে বিএনপি ক্ষমতা আসলে, বলতে সব বলছে না। বিএনপি 5 বার ক্ষমতা আসছে, রক্ত বন্যা বইছে নাকি? উনাদের আতঙ্ক আছে, যে জনরসে আছে উনরা ওইটা স্বপ্নে দেখে যে ক্ষমতা ছাড়লে বাবা জনগণ কি করে, শ্রীলঙ্কার মধ্যে অবস্থা হয়ে যায় কিনা, আবার গণরসে পড়ে কোন অবস্থা হয়ে যায়, কেন উনি তা ভাববেন? রাজনীতি আছে, আওয়ামী লীগ শিক্ষিত রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। বিএনপি এদেশের মানুষের প্রাণের রাজনৈতিক দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল। জনগণের উপর আস্থা হবে, রাজনৈতিক প্রতিযোগিতা হবে, অবাধ ভোট হবে, ভয় কেন? আবার ক্ষমতা থেকে বলেন বিএনপি ক্ষমতা আসলে রক্তের বন্যা হয়ে যাবে। এর আগে ইতিহাস আছে নাকি? বিএনপি ক্ষমতায় আসেনি, 5 বার রাষ্ট্র পরিচালনা করেনি। জনগণের স্বার্থ ধারণ করে বিএনপি রাজনীতি করে। আরেকটা জায়গায় আমার ছিল, দেশটা গিয়েছে কোথায় দেখেন। পাসপোর্ট আমাদের সময় ছিল মানে 46 নাম্বার শক্তিশালী পাসপোর্ট, এখন নিয়েছেন 129 নাম্বারে নিয়ে গিয়েছেন পাসপোর্টের মান। দেশের উন্নতি হলো না বাড়লো? বলেন তো। আমাদের সময় 4,500 টাকা ছিল মাথাপিছু বৈদেশিক ঋণ, এখন 1.5 লাখ টাকা মাথাপিছু বৈদেশিক ঋণ। দেশটাকে নিয়েছেন কোথায়? কোথায় নিয়েছেন? প্রতিযোগিতায়, সক্ষমতায় বাংলাদেশের অবস্থান এখন নেপাল, ভুটানের উপরে। ব্যবসা বান্ধব পরিবেশে বাংলাদেশের অবস্থান সাউথ এশিয়ার মধ্যে সবার নিচে। কোন জায়গায়? অর্থ পাচারে 25তম ঝুঁকিপূর্ণ রাষ্ট্র। 1 দশকে 13 লাখ কোটি টাকার উপরে পাচার হয়েছে। দেশটা রেখেছেন নাকি? এই জন্য ক্ষমতা ছাড়তে ভয় পান।
আর ভয় পান এই কারণে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চান না, অংশ নিতে চান না। এই জন্য আওয়ামী লীগের বন্ধুদের বলবো, হ্যাঁ ত্রুটি বিচ্যুতি করেছেন, ক্ষমতার লোভ ছিল, মানুষ ভুলে যাবে, ক্ষমা করে দেবে। আমরা যারা বিরোধী দলে আছি, নিগৃহীত হয়েছি, আমরাও ভুলে যাব, ক্ষমতায় মানে ক্ষমা করে দিব, রাজনীতিতে ফিরে আসেন, আসলে খুবই ভালো। আর সেটি যদি না হয় তাহলে আওয়ামী লীগের মতো একটা স্বীকৃত রাজনৈতিক দলকে ইতিমধ্যে পরিত্যক্ত রাজনৈতিক দল পরিণত হয়েছে, আগামীতে রাজনৈতিক ঝুঁকিতে পড়বে। অসংখ্য ধন্যবাদ জনাব তানভীর শাকিল জয়। আগামীতে রাজনৈতিক ঝুঁকিতে পড়বে। মানে বিএনপির সব থেকে বড় মানে আমি বলবো যে ডাবল স্ট্যান্ডার্ড হলো যে ওনারা ইতিহাসের কথা বলেন, ইতিহাসের দিকে তো তাকান না। এই যে রক্তের বন্যার কথা বলা হচ্ছে, হ্যাঁ, ওনাকে শুধু মনে করিয়ে দিয়ে আগে তো যাব না, বঙ্গবন্ধুর রক্তের উপরে দাঁড়িয়ে তো ওনারা ক্ষমতা এসেছেন। ওনারা বললেন যে হ্যাঁ মোশতাক তো আওয়ামী লীগেরই ছিল, জেনারেল সায়েমের কাছ থেকে রাষ্ট্রপতি সায়েমের কাছ থেকে জেনারেল জিয়া ক্ষমতা দখল করেছিলেন। উনি যদি এতই গণতন্ত্রের প্রতি সংবেদনশীল থাকতেন, যে ইনডেমনিটি অধ্যাদেশ ওনারা কিন্তু এখনই বলবেন যে ওটা তো মোশতাক করেছেন, জেনারেল জিয়া এসে বাতিল করেছেন, সেটি তো উনি সংসদে, তথাকথিত সংসদে তিনি সেটিকে একদম সংবিধানের সন্নিবেশিত করেছেন। বঙ্গবন্ধু প্রত্যেকটি খুনিকে জেনারেল জিয়া পুরস্কৃত করেছেন, বিদেশে রাষ্ট্রদূতের চাকরি দিয়েছেন। আজকে মানবাধিকারের কথা বলা হয়, রক্তের কথা বলা হয়। আজকে এই যে 15ই ফেব্রুয়ারির নির্বাচনের কথা বললেন, বঙ্গবন্ধুর অন্যতম খুনি কর্নেল রশিদকে ওনারা বিরোধী দলের নেতা বানিয়েছেন, বেগম খালেদা জিয়া বানান নাই। আজকে 2001 সালে উনি বেগম খালেদা জিয়া এখন ক্ষমতায় আসেন, বঙ্গবন্ধুর অন্যতম খুনি খায়রুজ্জামান, তাকে বিদেশ এসে থেকে দণ্ডিত আসামি, তাকে দেশে এনে তাকে চাকরিতে আবার অ্যাম্বাসেডর হিসেবে পুনর্বহাল করেছেন। তানভীর শাকিল জয়, 15ই ফেব্রুয়ারি তো গণতন্ত্রের নামে আসছে, তানভীর শাকিল জয় কথাগুলো তো বলতে হবে, 30 সেকেন্ড। জি কথাগুলো তো বলতে হবে। আজকে 2001 সালের পরে ওনারা যখন ক্ষমতায় আসেন, শুধু অপারেশন ক্লিন হার্টে 15,000 আওয়ামী লীগের নেতা কর্মীর ব্যবস্থা ওনারা করেছিলেন। কিন্তু কি ব্যবস্থা করেছিলেন ওনাদেরকে বললে ওনারা বলবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য ওনারা নাকি এনেছিলেন, এবং তখন যে সেনাবাহিনীকে আনা হয়েছিল তাদেরকে সকল বিষয়ে দায় মুক্তি দেওয়া হয়েছিল। পূর্ণিমার কথা আমরা ভুলে যাই নাই। কাজীপুর, আমার নির্বাচনী এলাকা কাজীপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ইসমাইল সরকার প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিলেন, বিচার করেছিলেন? করেন নাই তো। রক্তের বন্যার কথা, মমতাজ উদ্দিন বগুড়াতে নামাজ পড়া অবস্থায় মসজিদের মধ্যে হত্যা করা হয়েছিল, ওনারা বিচার করেছিলেন? রক্তের বন্যা তো ওনারাই শুরু করেছিলেন। আজকে এখানে উন্নয়নের যে উদাহরণের ফিরিস্তি ওনারা দিলেন, পদ্মা সেতুর সাথে যখন ওই পদ্মা নদীর উপরে লালন সেতু তুলনা করেন, তখন ওনারা কিরকম মূল্যায়ন করেছেন সেটি নিয়ে আসলে এখানে আর কথা বলার প্রয়োজনীয়তা আসেন, ঠিক আছে? এবং আরেকটি তথ্য কারেকশন করে দিই, ওনারা যখন ক্ষমতা ছেড়ে যান আমরা 96 সালে ক্ষমতা, তখন 4.5 মেগাওয়াট ছিল। আর ওনারা যখন ওনাদের দুইজন বিদ্যুৎ মন্ত্রীকে পার করে ক্ষমতা ছেড়ে যান 2006 সালে, তখন 3200 মেগাওয়াট ছিল, 4.5 মেগাওয়াট ছিল, 600 মেগাওয়াট। ঠিক আছে? না না না, এটা ছিল না, এটা বললে তো হবে না, এটা আপনি ডাটাবেস যাচাই করে দেখেন। আর এখানে আমার যে কথাটি হলো যে বিএনপি সবসময় নির্বাচনকে বিতর্কিত করতে যান, তত্ত্বাবধায়ক, ওই যে ওনারা বললেন না, ওটা তো অসত্য তথ্য দিলেন যে KM হাসানের পরে 4 জনকে অস্বীকৃতি জানানো, বিএনপি মানা করেছে। না, উনি বলছেন হয় অস্বীকৃতি জানিয়েছে কিংবা যাওয়া হয় নাই, দুটির একটি, কিন্তু সেটি তো কাঠামোতে ছিল। জানিয়েছেন, ওনারা অস্বীকৃতি জানিয়েছেন, কেননা ওরা ইয়াজউদ্দিনকে বানাতে চেয়েছিলেন, এবং ইয়াজউদ্দিনকে বানানোর পরে কি হয়েছিল? প্রথম সেট অফ অ্যাডভাইজার তো রিজাইন করেছিল জনাব ইয়াজউদ্দিনের হস্তক্ষেপের কারণ। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তো বিতর্কিত করেছেন ওনারা। না, কিন্তু উনি যেটি বলছেন মাথা ব্যথার ওষুধ কি মাথা কেটে ফেলে দেওয়া? না না, মাথা কেটে ফেলে দেওয়া না, কিন্তু আজকে সংবিধানে যে কারণে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারটি বাতিল করেছে যে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে না, এটি হলো মূল স্পিরিট। এবং আজকে ওনারা কথা বলছেন 111-এর সময়, তাহলে এত চিৎকার করেছেন কেন যে অনির্বাচিত ব্যক্তিদের যারা পরিচালিত হচ্ছে, -2 ফর্মুলা করা হচ্ছে, গণতন্ত্রকে নির্বাচনে দেওয়া হয়েছে, ওনারা নাকি এত নির্যাতিত হয়েছেন? সেটা তো অনির্বাচিত ব্যক্তিরাই ছিল। এবং আজকে দেখুন 2014 সালে একটু ফিরে যায়, জননেত্রী শেখ হাসিনা কিন্তু একটি ফর্মুলা দিয়েছিলেন, তিনি বেগম খালেদা জিয়াকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, যে আসুন আমরা সর্বদলীয় সরকার নির্বাচনের সময় গঠন করি। সেখানে বিএনপিকে বলা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ, এবং সেই ফর্মুলাটি কিন্তু ওনারা রিজেক্ট করলেন, নির্বাচনে আসলেন না। আজকে আওয়ামী লীগের কথা সবসময় যে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কি হয় সেটি কিন্তু আমরা দেখেছি। এখন তত্ত্বাবধায়ক সরকার মানে ওনাদের ফর্মুলা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার কি রাজনৈতিক মানে সংসদে যারা প্রতিনিধিত্ব করেন তাদের দিয়ে করা যাবে? যদি করা যায় তাহলে সর্বদলীয় সরকার করা যেতে পারে,
এরকম কথা তো এবারকার নির্বাচনের আগেও কথা হয়েছিল, ওনারা কিন্তু সেটি মানেননি। সুতরাং অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা দিলে কি হয়, এটি কিন্তু বাংলাদেশ এক্সপিরিয়েন্স করেছে। উপজেলা নির্বাচন নিয়ে কি আপনি আলাপ করতে চাইছেন? অবশ্যই অবশ্যই। জি, আমি আপনার যে প্রশ্নটি ছিল, প্রথম বিষয় যেটি ছিল যে আমাদের এবারকার 7ই জানুয়ারির নির্বাচনে আমরা স্বতন্ত্র যারা প্রার্থী আছেন তাদের বিষয়ে দলের একটি নির্দেশনা ছিল, এবং এটি বাস্তবতা যে স্বতন্ত্র প্রার্থী যেহেতু দলের ভিতর থেকেই হয়েছিল, সুতরাং অনেক স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন এবং ইলেকশনটি ফ্রি এবং ফেয়ার হয়েছে জন্যই কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এবং তার ফলে যেটি হয়েছে যেটি সকল রাজনৈতিক দলের ক্ষেত্রেই হবে, আমাদের দলের মধ্যেও হয়তো এটি নিয়ে একটি টানাপোড়েন তৈরি হয়েছে। এবং গতকাল আমাদের ওয়ার্কিং কমিটির মিটিংয়েও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটি রিপেয়ার করার জন্য, এই দূরত্ব দূর করার জন্য সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে হবে। উপজেলা নির্বাচনে এবার প্রতীক বরাদ্দ করা হয়নি, এটি আমরা একটি ভালো সিদ্ধান্ত বলে মনে করি। আমাদের দলের নীতি নির্ধারণ ফোরাম থেকে এই আলাপটি বেশ কিছু কাল ধরেই হচ্ছিল, এবং যারা আমরা সংসদ সদস্য আছি আমরাও এই বিষয়টিতে আমাদের মতামত দিয়েছিলাম যে আমরা মনে করি এটি একটি ট্রায়াল এবং এররের ভিতর দিয়ে যাওয়া দরকার। কারণ আমরা বিশ্বের অনেক দেশেই স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হয়, সেই আলোকে বাংলাদেশে তৈরি করা হয়েছিল, কিন্তু সেটিতে আমরা মনে করি যে কিছু সমস্যা আমরা ফেস করেছি, আমরা মনে করি। এবং বাতিল হয়নি, সেটি তো এক্সিস্টিং আছে। আইনটি বাতিল হয়নি, আমি সেটাই বলছি যে এটি আমাদের দলের সিদ্ধান্ত, কিন্তু এটা কিন্তু আইন বাতিল হয়নি। আমরা দলীয় ফোরামে বলেছি যে আওয়ামী লীগ যেন দলীয় প্রতীকটি বাদ রেখে উপজেলা নির্বাচন করে, এবং এটি কিন্তু প্রথম ধাপে করা হচ্ছে, আমরা দেখতে চাচ্ছি। এবং আপনি দেখুন যে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাস যদি দেখেন, খুবই সংঘাতময় একটি ইতিহাস, কিন্তু প্রত্যেকটি নির্বাচনই আপনি দেখেন, ইভেন কি আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 2008 সালের পরে যে উপজেলা নির্বাচন হয় 2014 সালের পরে, সেখানে অনেক সংঘাত হয়েছিল। কিন্তু এবার আপনি দেখবেন সারপ্রাইজিংলি প্রথম ধাপের নির্বাচন 8 তারিখে হবে, এ পর্যন্ত কিন্তু খুবই পিসফুল সিচুয়েশনে কিন্তু উপজেলা নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপজেলা নির্বাচনে অনেক প্রার্থী আছেন, বিএনপি থেকেও অনেকে নির্বাচন প্রায় 60-70 জনকে ওনারা দল থেকে বহিষ্কার করেছেন, এটিও তাদের দলীয় সিদ্ধান্ত, এই বিষয়ে আমাদের কোনো মতামত নেই। কিন্তু উপজেলা নির্বাচনে কিন্তু এবার অনেকেই অংশগ্রহণ করছেন প্রতীক না থাকার কারণে, এবং সেটি আমি মনে করি যে আরো পিসফুল একটি সিচুয়েশন ক্রিয়েট করছে। সো আমরা আশা করি যে এটি হয়তো একটি ভালো অল্টারনেটিভ হবে। অসংখ্য ধন্যবাদ। জনাব শফিকুল আলম, কিছু যুক্ত করবেন কিনা? শেষ করব। না, আমার যুক্ত করার কিছু নাই। আমার যেটা মনে হয় যে এই উপজেলা নির্বাচনে আমরা আরও মানে যদি সেই ভাইবটা ফিরে আসে, হুইচ ইজ গুড, বাট আমার যেটা মনে হয় যে এটার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং দায়িত্ব রুলিং পার্টি, যে না, ইলেকশনটা যেন বেটার হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা ধাপে ধাপে আমাদের ইলেকশনটা, আসলে ইলেকশনের উপর আস্থা আনাটাও তো একটা খুবই দরকার। আস্থাহীনতা। শেখ রবিউল আলম, কিছু যুক্ত করবেন? শেষ করবো আমরা, 30 সেকেন্ড। উনি জঙ্গিবাদের কথা বলছিলেন জয় ভাই, আমি একটু বুঝিনি আর কি। এই সরকারে আমরা তো হোলি আর্টিজান পেয়েছি, তাবেলা হত্যাকাণ্ড পেয়েছি না, ব্লগার হত্যা হয়েছে, প্রকাশক হত্যা হয়েছে, উদিচি। এই সরকার আওয়ামী লীগ যখন আগে ক্ষমতায় ছিল, প্রথম বাংলাদেশে 1999 সালে আওয়ামী লীগ ক্ষমতায়, উদিচি যশোরের, সেখানে বোমা হামলা হয়েছে। রমনার বটমূলে আওয়ামী লীগের আমলে হয়েছে। হ্যাঁ, আমাদের সময় বাংলা ভাইয়ের উত্থান হয়েছে, বাংলা ভাইকে আমরা গ্রেপ্তারও করেছি, সর্বোচ্চ শাস্তিও দিয়েছি, তাই না? জঙ্গিবাদের মহা উৎসব গত 15 বছরে চলেছে, 1-2 বছর হয়তো ভালো আছে। এই যত জঙ্গিবাদের কথা বলেন না কেন, এর উৎপত্তিও আওয়ামী লীগের আমলে 1999 সালে, আমি আবারও বলছি। আর এর মহা উৎসবও দেখেছি আওয়ামী লীগের এই 15 বছরে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।